প্রাণবন্ত বিতর্কে শেষ হচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। জুলাই চেতনাকে রাজনৈতিক ব্যবসা হিসেবে ব্যবহার না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। জামায়াত ইস্যুতে বিএনপির বিরুদ্ধে আওয়ামী বয়ানের অভিযোগ। তারা ৭২-এর সংবিধানকে ৭১-এর সাথে মিলিয়েছে। জানা নেই আসলে তারা কোন বিবেচনা থেকে এটি মিলিয়েছে। এটা তো সবসময় আওয়ামী লীগ মিলিয়েছে মাননীয় স্পিকার। ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটা দল নিঃশেষ হয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাইয়ের চেতনাকে যেন রাজনৈতিক ব্যবসা হিসেবে বিএনপির ইতিহাস, ৭ই নভেম্বরের ইতিহাস, এই দেশের সংবিধান এবং এই রাষ্ট্রকে রক্ষা করার ইতিহাস। কিছুক্ষণ পর অধিবেশনের সমাপনী বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বিএনপি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী। সবার সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। উজানের ঢলে কৃষকের হাহাকার। কষ্টের ফসল তলিয়ে দিশেহারা হাওরে চাষি। দিনভর ধান কাটা মারাইয়ের ব্যস্ততা। আবারও বৃষ্টি ও পানি বাড়ার পূর্বাভাস। সংকটের অজুহাতে দাম বাড়ানোর পর পুরনো দরের ভোজ্য তেলে সয়লাব বাজার। ক্ষুব্ধ ক্রেতা। ব্যবসায়ীদের কাছে জিম্মি না হয়ে সরকারকে গণশুনানির পরামর্শ ক্যাবের। এবং টেলিগ্রাম গ্রুপ খুলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি। টাকা হাতিয়ে নম্বর ব্লক করে লাপাত্তা। র্যাবের জালে অভিযুক্ত 2 যুবক। সতর্ক থাকার পরামর্শ। প্রাণবন্ত বিতর্কে রাতে শেষ হচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। জুলাই চেতনাকে রাজনৈতিক ব্যবসা হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংবিধান সংস্কার কমিটিতে বিরোধী দলের নামের অপেক্ষায় থাকার কথাও জানান তিনি। এর আগে জামায়াত ইস্যুতে বিএনপির বিরুদ্ধে আওয়ামী বয়ানের অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দিনের কার্যসূচিভুক্ত বেসরকারি সদস্যদের ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের শেষ দিনেও সরব ছিল সরকারি ও বিরোধী দল। প্রশ্ন জবাবে প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। ভয়াবহ রকম পতনের শিকার হয়। বৃহস্পতিবারের অধিবেশনে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ও বীমা উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল কণ্ঠভোটে পাশ হয়। প্রতিষ্ঠান দুটোর চেয়ারম্যানের বয়সসীমা ৬৫ তুলে দেয়া হয়। এ সময় সরকারি কর্মকাণ্ডে দেশকে এগিয়ে নেয়ার মতো কিছু দেখছে না সংসদের বিরোধী দল বলে জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আওয়ামী বয়ানে জামায়াতের সমালোচনা করছে বিএনপি। এইভাবে সবকিছুকে পলিটিসাইজ করলে, ক্ষেত্র বিশেষে গোষ্ঠী, পরিবার এগুলাকে প্রাধান্য দিয়ে আগাইলে এ দেশ তো আগাবে না। আমরা তো সবাই মিলে চাই যে দেশটা এগিয়ে যাক। এ পর্যন্ত সেরকম দৃশ্যমান কোনো কিছু আমাদের কাছে নেই। মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদার কথা বলেছি। জুলাই গণঅভ্যুত্থানে আমরা বৈষম্য বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছি মাননীয় স্পিকার। কোথায় পার্থক্য, কোথায় আলাদা, এবং কোন ঘটনা বড় কোন ঘটনা ছোট, এটা অহৈতুক তর্ক মাননীয় স্পিকার। আমরা কেউ বলি নাই যে জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের থেকে বড়, বা জুলাই গণঅভ্যুত্থান ৯০-এর থেকে বড় বা ৯০-এর থেকে ছোট। জুলাই গণঅভ্যুত্থান এক বিশেষ ঘটনা বাংলাদেশের ইতিহাসে। মুক্তিযুদ্ধ এক বিশেষ ঘটনা। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন মাননীয় স্পিকার। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিরোধী দলের কাছে সদস্য চাওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটা দল নিঃশেষ হয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাইয়ের চেতনাকে যেন রাজনৈতিক ব্যবসা হিসেবে বিএনপির ইতিহাস, ৭ই নভেম্বরের ইতিহাস, এই দেশের সংবিধান এবং এই রাষ্ট্রকে রক্ষা করার ইতিহাস। একটি দলের নিজেদের ব্যাংক আছে অভিযোগ করে বিকেলের অধিবেশনে সেসব ব্যাংকে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন অর্থমন্ত্রী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জানান লোডশেডিং কমেছে পাম্পের দীর্ঘ লাইন। আল্লাহর রহমতে পেট্রোলের লাইন আর নাই, বিদ্যুতের লোডশেডিংও কমে গেছে। অনেক দল আছে তাদের নাকি ব্যাংকও আছে, তো বিএনপিতে কোনো ব্যাংক নাই। তো তাদের যদি ব্যাংক থাকে তাহলে তাদের দলের সদস্যদের ঋণ খেলাপি হওয়ার তো সুযোগ নাই। পছন্দের ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন, তাদের পছন্দের ম্যানেজিং ডাইরেক্টর বানিয়েছেন, তাদের পছন্দের লোক, নিয়োগখণ্ডের লোককে চাকরিচ্যুত করেছেন। ইতিহাস নিয়ে বিতর্ক না করে সুশাসনের জন্য কাজ করতে ঐক্যের কথা জানান সংসদ সদস্যরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।
বিল দুটা পাশ। ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বিএনপি। সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের নীতি। সকালে সচিবালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশে কেউ সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীসহ বৌদ্ধ ধর্মের বিশিষ্টজনেরা। ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী প্রধানমন্ত্রী বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বিএনপি। ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের নীতি। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। প্রতিটি নাগরিক নিজ ধর্মের নির্দেশনা মেনে চললে সবাই মিলে মানবিক দেশ ও সমাজ গঠন করা সম্ভব বলেও জানান সরকার প্রধান। যে যা ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুসরণ, অনুকরণ ও ভোগ করতে পারেন। প্রধানমন্ত্রী বলেন, ধর্মের বিভাজন নয়, সবার পরিচয় বাংলাদেশি। কোনো ধর্মের মানুষই যেন নিজেদের সংখ্যালঘু মনে না করেন। মুক্তিযুদ্ধের সময় কে কোন ধর্মের অনুসারী, কে বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, এটি কারো জিজ্ঞাসা ছিল না। কিন্তু আপনারা কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না। আমরা প্রত্যেকটি নাগরিক, সকলে আমরা বাংলাদেশী। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী সব সদস্যের প্রতি বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বার্তা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তরিক শুভেচ্ছা। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। মহান মে দিবসে কাল নয়াপল্টনে শ্রমিক মহাসমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, ইশতেহার অনুযায়ী শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করবে সরকার। উৎপাদক ও ভোক্তার মধ্যে দূরত্ব কমানো এবং মজুরি বাড়ানো সরকারের অন্যতম পরিকল্পনা। জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর 2:30টায় নয়াপল্টনে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত করবে। সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সরকার ক্ষমতায় আসার পরে জাতীয় সংসদে এর আগে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, শ্রম আইনের সংস্কার, সেটা তারা অনুমোদন করেছেন। এটা আইনে পরিণত হয়েছে। এটা যথেষ্ট নয়, আরও কিছু সংশোধন, আরও কিছু পরিবর্তন প্রয়োজন বলে আমরা মনে করি। গণভোট বাস্তবায়নের দাবিতে 7টি বিভাগীয় সমাবেশ করবে 11 দলীয় জোট। সংবিধান সংস্কার কমিটিতে জামাত থাকবে না বলে জানান জোটের লিয়াজুব কমিটির মুখপাত্র জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জনগণের এই মতকে উপেক্ষা করেছে, তারা শপথ নেই সংবিধান সংস্কারের সদস্য হিসেবে, এবং পরিষদ না ডেকে পার্লামেন্টে চলচাতুরি করে, বিশেষ করে ক্ষমতার জোর সংবিধান সংশোধনের প্রস্তাব আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে। এটার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, দেশবাসীকে সজাগ করছি। আপনাদের রায় নিয়ে যে সিনেমিনি খেলা হচ্ছে, এটার বিরুদ্ধে আরও জনমত শক্তিশালী করতে হবে। চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী 9 মে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। এদিকে রাষ্ট্রপতির বিদেশ সফরের বিষয়ে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে। সফরে তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা, সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ দিদারুল আলম, ব্যক্তিগত চিকিৎসক কর্নেল AKM ফয়জুল হক রাষ্ট্রপতির সঙ্গে লন্ডন যাচ্ছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার হৃদরোগের চিকিৎসার ফলো আপের জন্য যুক্তরাজ্যে যেতে চান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান। সে অনুযায়ী সব প্রস্তুতি নেয়ার কাজ শুরু করেছে মন্ত্রণালয়। আগামী 17 মে যুক্তরাজ্য থেকে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। এবার হাওরের খবর। উজানের ঢলে হাওরে ডুবেছে কৃষকের স্বপ্ন। বাঁধ ভেঙে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে ঘরে তুলছেন দিশেহারা চাষি।
4 দিন পর রোদের দেখা মেলায় কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে দিনভর চলে ধান মাড়াই শুকানোর ব্যস্ততা। এদিকে উত্তর পূর্বাঞ্চলে আরও বৃষ্টি ও নদ নদীর পানি বাড়ায় পূর্বাভাস বন্যা সতর্কীকরণ কেন্দ্রের। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে হাওরে ডুবেছে কৃষকের কষ্টের ফসল, নষ্ট হয়েছে বোরো ধান। কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি, এর মধ্যেই ডুবে থাকা কাঁচা পাকা ধান কেটে শেষ সম্বলটুকু বাঁচানোর প্রাণপণ চেষ্টায় কৃষক। বছরের একমাত্র বোরো ফসলের উপর নির্ভর করে হাওড় অঞ্চলের কৃষকের সারা বছরের ভরণ পোষণ। রোদের দেখা পাওয়ায় নিকলি, করিমগঞ্জ ও বাজিতপুরের বিভিন্ন এলাকার খলাই ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত কৃষক। আমরা কৃষকরা অনেক কষ্ট করি, কিন্তু কৃষকরা কোনো দাম নাই। বিভিন্ন এলাকার লোক এসে ধান কাটে। এই বছর আসছিল সবাই, আসার পরে যখন বৃষ্টি অনেক ঠান্ডা পড়ছে আর পানির মধ্যে তো অনেকে ধান কাটতে পারে না, সবাই চলে গেছে। 1500 টাকা 2000 টাকা লোক পাইতেছি না, কেউ সাহায্য করে না। সুনামগঞ্জের খরচার হাওড়, দেখার হাওড় সহ বেশ কয়েকটি হাওরের আকাশ মেঘলা থাকলেও বেলা 11টার পর রোদের দেখা মেলে, আর সেই সুযোগে কাটা ধান শুকানোর চেষ্টা করেন কৃষক। পাশাপাশি বৃষ্টি ও বজ্রপাতের কারণে যেসব ধান কাটা হয়নি সেগুলোও দ্রুত ঘরে তোলার চেষ্টা করেন। যেভাবে আকাশ থেকে বৃষ্টি পড়ছে, এভাবে আমাদের চোখের জলে আমাদের বুক পয়সা গেছে। আমরা কিতাব মরে শুনা, আমরা তো বড় টেনশন আছি, আমরা দান ফানা কলতানি থেকে ডুবাইয়া। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়েছে নেত্রকোনার হাওরে প্রায় 10,000 হেক্টর জমির ধান। তলিয়ে যাওয়া ফসল এখন আর কাটার অবস্থা নাই। তারপরও যতটুকু বাঁচানো সম্ভব সেটুকুই ঘরে তোলার চেষ্টা করছেন চাষিরা। কষ্ট করে আনতাছি, 2000 টাকা কাটাইতে হইতাছে। ব্যাপারই এই নাই, 2000 দান নিতে চায় না, অনেকেরা কয় 500 টাকা এমন। হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবল স্রোতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ডুবেছে হাওর। 3324 হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। মৌলভীবাজারেও হাওর জুড়ে পানির নিচে কয়েক হাজার হেক্টর কাঁচা পাকা বোরো ধান। ক্ষেত কাটাইতে 6000 টাকা ক্ষেত, একবার তুলাইতে সরকো যায় 1000, বাড়ির নিতে যায় আবার 1000। ই খরচা হইলে আমরা গৃহস্থে বাঁচার কোনো উপায় নাই। এদিকে সামনে আরও বৃষ্টির পাশাপাশি নেত্রকোনা ও হবিগঞ্জে নদ নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পুনর্বাসন ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 3 দিনের মধ্যে আমার নেত্রকোনা জেলার খালিয়াঝুরি উপজেলা যে খালিয়াঝুরি পয়েন্টটা আছে সেখানে বিপদসীমা এক্সিড করে চলে যেতে পারে। সেক্ষেত্রে নতুন করে খালিয়াঝুরির যেই হাওরের নিম্নাঞ্চল আছে সেটা প্লাবিত হবে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন সরকারি সহায়তা ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে শিক্ষকদের পদোন্নতি দ্বন্দ্বে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়ে 10 দিন ধরে বন্ধ একাডেমিক কার্যক্রম। অনিশ্চয়তায় শিক্ষার্থীরা, শিগগিরই সংকট কাটার আশা উপাচার্যের। হাতে দাম বাড়ানোর পরও পুরনো দরের বোতলজাত সয়াবিন তেলে সয়লাব বাজার, এই নিয়ে ক্ষোভ জানান ক্রেতারা। ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে সরকারকে জিম্মি করে অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। সাধারণত কোনো পণ্যের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে তার প্রভাব পৌঁছে যায় বাজারে, ব্যয় বাড়ে ভোক্তার। কিন্তু এবার ভোজ্য তেলের বাজারে ঘটছে ভিন্ন ঘটনা। গেল ঈদের পর থেকে সরবরাহ সংকট আর ব্যবসায়ীদের দাবির মুখে অবশেষে বুধবার বিকেলে লিটারে 4 টাকা করে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা জানান আগের দামেই বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে। পুরান তেল স্টকের শেষ হয়ে গেলে তারপর নতুন তেল আসবে। বাড়তি দামের তেল বাজারে আসবে কবে, এমন প্রশ্নে খুচরা বিক্রেতা ও ডিলারদের উত্তর, সরবরাহ পর্যায়ে আগের দামের তেল পর্যাপ্ত, তা দিয়েই চলবে আরো অন্তত 2 দিন। এখন যেহেতু তেলের নতুন দাম নির্ধারণ করছে, এখন আর ওই সংকটটা নাই, এখন ডিলার যা চায় তাই দেয়। দাম বাড়ানোর পরও নির্ধারিত মূল্যের বেশিতে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন। ক্ষুব্ধ নাভিশ্বাস ওঠা ভোক্তারা। সয়াবিন তেল বাদ দিয়ে আমাদেরকে ফার্ম অয়েল ইউজ করতে হইতেছে, যেটা আমাদের স্বাস্থ্য ঝুঁকিও হয়। ভোক্তা অধিকার নিয়ে কাজ করার সংগঠন ক্যাব বলছে গ্রাহক ও সরকারকে জিম্মি করে অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে কিন্তু সাপ্লাই বন্ধ ছিল, সংকট ছিল, এই সংকটটাকে পুঁজি করে তারা হঠাৎ করে দামটা বাড়িয়ে দিল। এর আগে গেল বছর ডিসেম্বরে সরকারের তোয়াক্কা না করেই দাম বাড়িয়ে বাজারে ভোজ্য তেল সরবরাহ করে আমদানি, পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলো। বাণিজ্য মন্ত্রণালয়ের কঠোর হস্তক্ষেপে সে দফায় ভোক্তারা রক্ষা পেলেও 3 দিন পর 7 ডিসেম্বর দাম বাড়াতে বাধ্য হয়েছিল অন্তর্বর্তী সরকার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্র করে টেলিগ্রাম গ্রুপে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে প্রতারণার দায়ে 2 জনকে গ্রেফতার করেছে র‍্যাব 10।
র্যাব বলছে চক্রটি দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে টেলিগ্রামে গ্রুপ খুলে সদস্য সংগ্রহ করে ভুয়া প্রশ্ন বিক্রির মাধ্যমে জালিয়াতি করছিল। সকালে র্যাব 10-এর যাত্রাবাড়ি ক্যাম্পে ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন। তিনি জানান, গ্রেফতার তাওসিফ রহমান রিশাদ এবং সাজিদুল ইসলাম সাইফ দুজনে তথ্য প্রযুক্তিতে বেশ অভিজ্ঞ। তারা নিজেরাই প্রশ্ন তৈরি করে ব্যাটম্যান ওয়াইল্ড এবং ব্যাটম্যান নামের দুটি টেলিগ্রাম গ্রুপ খুলে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে। আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে ব্লক করে দেয় যোগাযোগের নম্বর। অভিযুক্ত দুজন হ্যাকিংয়েও জড়িত বলে জানায় র্যাব। ব্যক্তিদ্বয় 6 মাস পূর্বে ব্যাটম্যান ওয়াইল্ড ও ব্যাটম্যান নামে একটি টেলিগ্রাম গ্রুপ খোলার মাধ্যমে একটি সংগঠিত চক্র হিসেবে কাজ করছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন প্রচার মাধ্যমে তারা এসএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব ছড়িয়ে আসছিল। এই গুজব ছড়ানোর মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভ্রান্ত করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করছিল। তাদের ব্যবহৃত মোবাইল ফোন এবং ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণ করে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণও পাওয়া গিয়েছে। সন্ধ্যার সময় আরও থাকছে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। জয় নিয়ে আশাবাদী বিজেপি তৃণমূল 2 শিবিরই। 4 মে চূড়ান্ত ফল। শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত দ্বন্দ্বে অচল হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। টানা 10 দিনের কর্মবিরতিতে চরম অনিশ্চয়তায় প্রায় 10,000 শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, 2024 সাল থেকে পদোন্নতির যোগ্যতা অর্জন করা সত্ত্বেও তা বাস্তবায়ন করেননি উপাচার্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠি অপব্যাখ্যা করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির স্বায়ত্তশাসন ক্ষুণ্ণ করা হচ্ছে এমন দাবি তাদের। বৃহস্পতিবার সকালে বিভাগীয় প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও আসেনি কোনো সমাধান। শিগগিরই অচলাবস্থা কাটিয়ে আবারও ক্যাম্পাস স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশা উপাচার্যের। দেখছেন সন্ধ্যার সময়। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল আসতে শুরু করেছে। বিভিন্ন সংস্থার জরিপে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ম্যাট্রাইজ অনুযায়ী বিজেপি পেতে পারে 146 থেকে 161টি আসন। অন্যদিকে পিপলস পালস অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 178 থেকে 189 আসন। ভারতের নির্বাচনী ইতিহাস বলছে অনেক ক্ষেত্রে এসব বুথ ফেরত জরিপ মেলে না। রাজ্যটিতে এবার 2 দফা ভোট হয়েছে। রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। জয় নিয়ে আশাবাদী তৃণমূল, বিজেপি 2 শিবির। রাজ্যটির মোট আসন 294। সরকার গঠন করতে প্রয়োজন 148 আসন। আগামী 4 মে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। দেখছেন সন্ধ্যার সময়। 3 মের বোর্ড মিটিং এর পর বিসিবি নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তবে নিজে নির্বাচন করলেও অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করবেন কিনা সে বিষয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তিনি। এদিকে মাঠে ফিরতে সাকিবকে ক্রিকেটীয় যে কোনো সাহায্য করতে প্রস্তুত আছেন বলে মন্তব্য করেছেন তামিম। আমি চেষ্টা করব সবার সাথে কথা বলে 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। রিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করি না। 3 জন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই চেতনাকে রাজনৈতিক ব্যবসা হিসেবে ব্যবহার না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। জামায়াত ইস্যুতে বিএনপির বিরুদ্ধে আওয়ামী বয়ানের অভিযোগ। উজানের ঢলে কৃষকের হাহাকার, কষ্টের ফসল তুলিয়ে দিশেহারা হাওরের চাষি। দিনভর ধান কাটা মারাইয়ের ব্যস্ততা, আবারও বৃষ্টি ও পানি বাড়ার পূর্বাভাস। এবং সংকটের অজুহাতে দাম বাড়ানোর পর পুরনো দরের ভোজ্য তেলে সয়লাব বাজার। ক্ষুব্ধ ক্রেতা, ব্যবসায়ীদের কাছে জিম্মি না হয়ে সরকারকে গণশুনানির পরামর্শ ক্যাবের।
এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। আলিশা, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।